তাদের মুখে বিপ্লব, অন্তরে আওয়ামী লীগ, এই এই কথাগুলো যেমন এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন বলেছেন, বিএনপির যারা মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ি করছেন কিংবা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তারাও বলছেন। আব্দুল নূর তুষার, আপনি কি দেখছেন? বাংলা ভাষায় মিষ্টি দিয়ে অনেক প্রবাদ আছে, তার মধ্যে একটা আছে মিষ্টি কথায় চিড়া ভেজে না। তো রাজনীতিতে মিষ্টি কথা বলেন রাজনীতিবিদরা, কিন্তু সেই মিষ্টি কথার পেছনে কিছু যুক্তিতর্ক থাকতে হয়। তো জামায়াত ইসলাম মিষ্টি কথা বলছে কিনা জানি না, তবে নারীদের উদ্দেশ্যে তারা বেশ কিছু মিষ্টি কথা বলেছেন, যেমন নারীরা রানী, নারীরা কাজ করবেন না, 5 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা এমনি এক্সট্রা বেতন পেয়ে যাবেন, এরকম কথাবার্তা তারা বলেছেন। সেটা হয়তো খুবই মিষ্টতা সম্পন্ন কথা, কিন্তু নারীরা সেটা যে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন সেটা আমরা দেখছি না। আর জামাতের পক্ষে অন্তরে আওয়ামী লীগ হওয়া সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। জামাতে ইসলাম কোনোভাবেই অন্তরে আওয়ামী লীগ হতে পারবে না। আজকে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার খুলনায় বলেছেন, স্বাধীনতার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করেনি জামায়াত। স্বাধীনতার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করেনি জামায়াত। উনি সংখ্যালঘুদেরই একটি আসলে সংখ্যালঘুদের উপরে কে নির্যাতন করেছে এই দায়িত্ব তো কেউ নেয় না। রাষ্ট্র কিংবা সরকারের উচিত ছিল কারা আসলে নির্যাতক তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি বিধান করা। যারা সংখ্যালঘু হিসেবে আমরা বলি, আর যদিও আমি এই টার্মটার খুবই আপত্তি করি, একটা গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু আর সবাই সমান নাগরিক। এখানে আবার কার সংখ্যা সনাতন ধর্মাবলম্বীদের বোঝাতে চায়, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি, এটা আমাদের পারিপার্শ্বিকতার কারণে শব্দটা ব্যবহৃত হয়। আমি নিজে এই শব্দটা পছন্দ করি না। কিন্তু তাহলে নির্যাতনগুলি কারা করেছিল, কারা আক্রমণ করেছিল, কারা মণ্ডপ পুড়িয়ে দিয়েছিল, কারা ভয় দেখিয়েছিল? মেনে নিচ্ছি যে ওনারা করেন নাই, না উনি তাহলে উল্লেখ করে বলেছেন যে স্বাধীনতার পর, তাহলে স্বাধীনতার সময় করেছেন কিনা সেটা অবশ্য উনি ব্যাখ্যা করতে পারবেন। তখন কি শুধু লঘুর উপরে করেছেন? মুসলমান হত্যা হয় নাই? প্রচুর মুসলিম হত্যা হয়েছে। আমাদের বীরশ্রেষ্ঠ সবই তো মুসলিম। তো আমাদের এইখানে কি বীরশ্রেষ্ঠরা মারা যান নাই? কারা তাদেরকে মারলো? পাকিস্তানের সেনাবাহিনী মেরেছে, ভালো কথা, কিন্তু মৃত্যুর পরিবেশ তৈরি করার জন্য তো তাদের সঙ্গে তাদের দোসররা ছিল। তো আমাদের বুদ্ধিজীবীদেরকে যে রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ডিসেম্বর মাসের 14 তারিখ, কারা তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল? একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে, এমনকি বুদ্ধিজীবী যারা তাদের পরিবারের সাক্ষী আছে যে তারা দেখেছেন কে বা কারা নিয়ে গিয়েছে। তো তারা করেন নাই, এটা তারা দাবি করতে পারেন। কোনো অন্যায়কারী তার অন্যায় স্বীকার করে না। আর অনেকেই তো এখন এই দলে আছেন যারা সেই সময় জন্মান নাই, তারা বলতে পারেন যে আমরা করি নাই, কিন্তু দল হিসেবে অবশ্যই অত্যাচারের কিছু দায় দায়িত্ব নিতে হবে জামায়াত ইসলামকে। জি, ধন্যবাদ আপনাকে। মিষ্টি কথা তো আপনিও খেয়াল করছেন নিশ্চয়ই। আমিও মিষ্টি করে বলেছি, জি, মানে আমিও বেশ মিষ্টি করে বলেছি। মুজিবুর রহমান এত মিষ্টি করে বলা উচিত না, কিন্তু একটা মিষ্টতার আবহ তৈরি করার আমরা চাই, যে একটা মিষ্টি কথার মধ্যে দিয়ে সত্যি কথাগুলো উচ্চারিত হোক। না, কথা মিষ্টি হয় তো ভালো, তিক্ত কথা তো ভালো না। এখানে আমি একটু বলি, জামাত যেই ফিলসফিতে বিশ্বাস করে, মানে ইসলামিক আইডিওলজি যেটা আছে, সেটাতে কিন্তু ফিলোসফিক্যালি বা হিস্ট্রিক্যালি একটা পজিশন আছে, সেটা হচ্ছে মক্কি যুগ এবং মাদানী যুগ। আপনারা শুনেছেন কিনা? ছোটবেলায় আমরা ইসলামিক সূরার ভাগে আমরা পেয়েছি যে সাধারণত বলা হয় মক্কি যুগ হচ্ছে অত্যন্ত কঠিন একটা যুগ, মানে সেখানে নির্যাতন নিপীড়ন যুগটা। আর মাদানী যুগটা বলা হয় যে বিজয়ের যুগ। মানে মাদানী যুগ আর মাদানীর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি এটাকে বলেন কষ্টের সময়, আর মাদানী যুগটাকে বলা হয় মানে বিজয়ের সময়। তো জামাত কিন্তু একটা দীর্ঘ সময় কিন্তু এই কষ্টকর সময় পার করেছে, গত 15 বছর বা আরও এর আগেও বিএনপির সাথেও সে একটা খারাপ সময় পার করেছে। সেই হিসাবে যদি আপনি এখন জামাতকে দেখেন, আপনি যেটা একটু আগে বললেন যে জামাত একটা ভালো সময় পার করছে, এটাকে আপনি জামাতের ফিলোসফিক্যাল টার্মে, জামাতের মানে হিস্ট্রিক্যাল ইভেন্টের মধ্যে দিয়ে আপনি এটাকে মাদানী যুগ বলতে পারেন। কারণ এখন জামাত সব জায়গায় অবাধ বিচরণ করতে পারছে, নির্বাচন করতে পারছে, তারপরে তার প্রশাসনিক জায়গায় বিভিন্ন জায়গায় তার কর্তৃত্ব, তার অবস্থান আছে। আপনি দেখবেন জামাতের আমি এখন কোথাও বক্তব্য দিতে গেলে মানে 50, 60, 100, 150 ক্যামেরাও আমি দেখেছি। জামাতের প্রার্থী হচ্ছে এসপিডিসি কে বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। না, ওইটা তো আছে, এটা তো সামাজিক ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি প্রটোকল, জামাতের আমির প্রটোকল পাচ্ছে, হেলিকপ্টার করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রটোকল পাচ্ছেন, মিডিয়া কভারেজ পাচ্ছেন, পত্রিকার ফার্স্ট পেজে ওনার ছবি যাচ্ছে, টেলিভিশনের মানে নিউজ ওনার কথা যাচ্ছে। এটা আমি ওই অর্থে বলছি যে জামাতের ওই হিসাবে এখন একটা মাদানী যুগ চলছে। তবে মজার ব্যাপার কি জানেন, ইসলামিক হিস্ট্রিতে কিন্তু মক্কি যুগ থেকে যখন মাদানী যুগে টার্ন করে,
ওই কিন্তু আর মুক্তিযুগ ফিরে আসে না, মানে তার বিজয়ের পরে আর পরাজয়ের জায়গাটা, মানে ওই কাঠিন্যটা আর ফিরে আসে না। কিন্তু জামাতে কিন্তু এটা বারবার এসেছে। জামাত বহুবার মক্কি যুগ থেকে মাদানী যুগে গিয়েছে, মাদানী যুগ থেকে আবার তার মক্কি যুগ ফিরে আসছে। আপনি যদি দেখেন জামাতের দুজন মানে নেতা তো মিনিস্টার ছিলেন, মানে মতিউর রহমান নিজামী এবং নিজামী মুজাহিদ সাহেব, ওনারা মিনিস্টার ছিলেন। তার মানে কি মন্ত্রী ছিলেন, এটা তো মাদানী যুগে ভালো সময় ছিল, ভালো সময়। ওনারা তখন প্রোটোকল পেয়েছেন, তখন তো টেলিভিশনে প্রতিদিন ওনাদেরকে দেখানো হয়েছে। এরপরে আবার কি আসলো, ডার্ক পিরিয়ড চলে আসলো, ওনাদের একদম জেলখানায় গিয়ে ফাঁসি পর্যন্ত বরণ করতে হয়েছে। জামাতের কিন্তু এই জিনিসটা বিবেচনায় নেওয়া উচিত যে আমাদের প্রফেটের হিস্ট্রিতে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রিতে ওনার কিন্তু মক্কি যুগের পরে যখন মাদানী যুগে এসেছেন, ওটা শুধু ফ্লারিশ করেছে, ওটা আর মানে ওনার আর পেছনে আসেনি, মানে মক্কি যুগটা আর ফিরে আসে নাই। কিন্তু জামাতের এই ইন্টারপ্রিটেশন আপনি দেখেন, জামাতের কিন্তু বেশ কয়েকবার, ইভেন 71 সালেও জামাতের কিন্তু একজন মিনিস্টার, একজন বা দুজন মিনিস্টার ছিলেন। তাইলে ওই সময় থেকে আবার খারাপ দিক আসছে, আবার ভালো হয়েছেন, আবার খারাপ দিক আসছে। কেউ কেউ এখন বলেন যে জামাতের এই যে এত ভালো দিক না, এটা কিন্তু আবার তার জন্য বিপদ ডেকে আনতে পারে, মানে আবার পতন ডেকে আনবে, আবার তার জন্য। এটা আপনি মিশরে দেখবেন একই ঘটনা ঘটেছে, মালয়েশিয়ায় দেখবেন। তারপরে কি মানে রাজনৈতিক ফিলোসফিতে মানে কোন রকম ভুল আছে কিনা তারা যেভাবে বলে, এটা একটু তো বিবেচনায় দেখতে হয়। যে কোনো রাজনীতির একটা পর্যালোচনা করতে হয় না। যে কোনো, যেমন আওয়ামী লীগ ধরেন বাকশাল করেছে, বাকশালের পর আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এরপর আওয়ামী লীগ আবার ধীরে ধীরে জেগে ভুল, সে আবার বাকশালে গেছে, সেই বাকশালে গিয়ে আবার তার তো পতন হয়ে গেছে। তাহলে নেক্সট আওয়ামী লীগ যারা আসবে তাদের তো ভাবতে হবে যে আমার রাজনীতির ইতিহাস কি। জামাতও যদি তার এই 50-52 বছরের ইতিহাসে দেখেন 71 থেকে 75 বা 78 পর্যন্ত তার একটা কঠিন সময় গেছে। এরপরে তার আবার বিকাশ ঘটে সে এটাকে এই মেইন স্ট্রিমে পলিটিক্স করতে করতে আওয়ামী লীগের সাথে একবার তার এলাই হয়েছে, বিএনপির সাথে তার এলাই হয়েছে। তারপরে সে 91-তে সে পার্লামেন্টে একটা ভালো, এর মধ্যে 86 ইলেকশন করেছে, সে 86-তে প্রথম সে 10টা সিট জিতেছে। এরপরে 91-তে এসে তার উত্থানটা ঘটেছে এবং এটা আস্তে আস্তে 2001-এ একেবারে সে সরকারেই অংশীদার হয়ে গেছে। এরপরে কি হলো, 96-এর পরে একটা একেবারেই জামাতের উপরে কঠিন অত্যাচার নেমে এসেছে। এবং আপনি প্রতিষ্ঠানগুলোতে দেখবেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে অনেকে মনে করেন যে ডাকসুতে জিতছে, চাকসুতে জিতছে, এটা কিন্তু 90-এর দশকেও কিন্তু তুষার ভাই বলতে পারবেন অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু শিবির জিতেছে, কিন্তু প্রচুর মানে ইউনিভার্সিটিগুলোতে। এখন কথা হচ্ছে তার হিস্ট্রিতে, তার পলিটিক্সে তার এই ভাবনাটা আছে কিনা যে কেন আমার যখনই একটা ভালো দিন আসে সেটা আবার কেন খারাপের দিকে চলে যায়, এবং সে খারাপ থেকে আমি আবার যখন ভালো আসি। আমি দেখেন গত বেশ কয়েকবার থেকে আমি বলছি, এই যে বিএনপি জামাতের, আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কেন বলি আমি আপনাকে, দেখেন বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে, সরকার গঠন করেছে, আবার তারা বিরোধী লিপ্ত হয়েছে, আবার তারা ভুল থেকে শিখে আবার ঐক্যবদ্ধ হয়েছে। এবারে এই বিজয়ের পরে 5ই আগস্টের পরে তারা অতীতের ব্যথা বেদনা সব ভুলে এখন আবার বিরোধী লিপ্ত হয়েছে, এবং প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি জামাতের টুকটাক গন্ডগোল মারামারি হচ্ছে। এবং আমার ধারণা যে ইলেকশনের পরে এটা আরো বাড়বে, কর্তৃত্ব নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে এটা অনেক বাড়বে। এখন তো ধরেন একটা মধ্যবর্তী সরকার আছে, মানে একটা অন্তর্বর্তী সরকার আছে বলে সেটা অত প্রকট হচ্ছে না। যখন বিএনপি ক্ষমতায় চলে আসবে তখন প্রকট হবে। এবং আমি তো এটা বলেছি, আজকেও বলছি আপনাকে সাক্ষী রেখে, যে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে শেষ পর্যায়ে এসে করেছে না, শেষ পর্যায়ে কিন্তু সে ভুলভাবে নিষিদ্ধ করেছে। ভুলভাবে মানে কি, সে তো চেয়েছে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে নিষিদ্ধ করতে, সেটা সে করতে পারে নাই বা করে নাই। সে করেছে কি, মানে এক্সিকিউটিভ অর্ডারে করেছে, সন্ত্রাস দমন আইনে করেছে। আমার ধারণা বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি কিন্তু এই যুদ্ধাপরাধ বা যে মানে বিশেষ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, এটার মধ্যে দিয়ে সে জামাতকে নিষিদ্ধ করতে পারে। এটা আমার আশঙ্কা, কারণ যে বিরোধটা এখন চলছে। আর যদি বিএনপি ক্ষমতা না আসে, জামাত লেট কোনো গভর্নমেন্ট আসে, তাহলে আমি মনে করি এইটা মানে এটা আরো জটিল পরিস্থিতির দিকে যাবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, তারপর আন্তর্জাতিক শক্তি সব এক হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। জি, ধন্যবাদ আপনাকে। আবারও বিরতির সময় হয়েছে, ফিরে এসে কথা বলতে চাই যে নির্বাচনে প্রার্থী দেওয়া হচ্ছে, যেই হিসেবে যেই সংখ্যানুপাতে নারী প্রার্থী দেওয়ার কথা, সেটি দেয়া হচ্ছে কিনা, কি খোঁজ খবর রাখছেন আমাদের আলোচকরা, একটু সেটি জানার চেষ্টা করব। ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে। বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করছেন, যেখানে কথা ছিল যে 5%, 15% নারীর কথা বলা হয়েছে জুলাই সনদে। তো চূড়ান্ত মনোনয়নে অন্ততপক্ষে 5%-এর বেশি থাকবে, এমনটি বলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আসলে কি আছে একটু আমাদের যারা আছেন অতিথি তাদের কাছ থেকে জানতে চাই। আব্দুল নূর তুষার ভাই, জামায়াত প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি ঘোষণা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও করেছে। নারী প্রার্থীর বেলায় তাদের যে কথাবার্তা সেগুলোর সাথে ঘোষণার মিল পাচ্ছেন কিনা? না, ঘোষণার মিল পাওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা। এই জন্য যে আমাদের এখানে সরাসরি রাজনীতিতে যুক্ত এবং এলাকাতে একটি নির্বাচন করে জিতে আসার মতো নারী প্রার্থী কম। এটা ঐতিহাসিকভাবেই কম, এখনো কম। এটা হয়তো ধীরে ধীরে আরো বাড়বে, আমরা আশা করতে পারি, কিন্তু এই মুহূর্তে তো বাস্তবতা সেটা সমর্থন করে না। দলগুলি তো নির্বাচনে জিততে চায়, ফলে জেতার মতো প্রার্থীকে তারা দিবে। সেখানে জোরপূর্বক নারী প্রার্থীকে সরাসরি নির্বাচনে দিতে হবে, এই চাপ সৃষ্টি করাটা ঠিক না। কারণ নারী প্রার্থীর বিরুদ্ধে কি সব জায়গাতে নারী প্রার্থী দাঁড়াবেন? যে এলাকাতে শক্তিশালী নারী প্রার্থী আমার আছে, সেই এলাকাতে হয়তো আরেকজন শক্তিশালী নারী প্রার্থী নাই, ফলে ওইখানে দেখা গেল আরো শক্তিশালী পুরুষ প্রার্থী এসে হাজির হলো, ফলে এইটা সমান সমান হতে আরো সময় লাগবে। আরেকটি বিষয় হচ্ছে, জুলাই সনদে বলা হয়েছে যে ভবিষ্যতে যখন সংসদ হবে, সেই সংসদে প্রথমে 5%, তারপরে বাড়তে বাড়তে একসময় 33% নারী সদস্য রাখা বাধ্যতামূলক হয়ে যাবে ডিরেক্ট নির্বাচনের মাধ্যমে। কিন্তু সেটাও কতটুকু বাস্তবসম্মত এটা আসলে আমরা জানি না। আর এই মুহূর্তে নারী প্রার্থী তারা যে দিবেন, দলেও এত নারী সদস্য নাই, বিশেষ করে ইসলামী দলগুলিতে তো এত নারী সদস্য নাই। নারী সদস্য আছে তাদের, এত নাই, মানে ইলেকশন করার মতো নারী সদস্য তাদের নাই। তারা কি দিবেন কিনা ভোট করতে সেটা তো বিষয়। কিন্তু মানে নির্বাচন করার মতো এত শক্তিশালী নারী সদস্য নাই। যেমন আপনি দেখবেন যে তাদের জনসভাগুলিতে তো এরকম নারী বক্তারা বক্তৃতা করেন না। তো বড় নেতা হতে গেলে তো নারীদেরকে বক্তৃতা দিতে হবে, নারীদেরকে নিজস্ব রাজনীতি করতে দিতে হবে, মানে কারো নিয়ন্ত্রণে না। যেমন একজন পুরুষ রাজনীতিবিদ তাদের দলগুলিতে যেভাবে নিজের ইচ্ছা মতো দিনে রাতে যখন খুশি তখন যেতে পারছেন, কাজ করতে পারছেন, সেই স্বাধীনতা তো তাদের দলীয়ভাবেও নাই, পারিবারিকভাবেও নাই। আমার কাছে মনে হয় যে নারীদের জন্য ইসলামী দলের থেকে রাজনীতি করা একটু কঠিনও। আবার উল্টা দিকে দেখেন, এনসিপিতে নারী প্রার্থী, তারা বেশ কিছু নারী প্রার্থী দিয়েছেন। লক্ষ্য করলে দেখবেন যে যারা নারী প্রার্থী সব কেস পরে, আপনি দেখবেন যে অধিকাংশ কেস পড়বে এখন। কেন? কারণ এই যে হাঁটাহাঁটি করবে, দৌড়াবে, এই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এটার জন্য তারা দেখবেন জিন্স পরবে, কেস পরবে, কারণ রাজনীতি করতে হবে। ইসলামী দলে কি আপনি সেই রকম পোশাক পরে নারীরা বেরোতে পারবে না। ফলে কিছু সমস্যা আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বাস্তবতা এখনো সরাসরি নির্বাচন করে অনেক নারী প্রার্থী জিতে আসার পক্ষে, মানে কাগজের সাথে বাস্তবতা এখনো মিল না, এখনো মিলবে না। আমাদের সামাজিক অবস্থা এটা মিল নাই। আপনি বলেন এখন তো অনেক মোটর রিক্সা চালু হয়েছে, কিন্তু নারীরা যেভাবে স্কুটি চালায়, ব্যাটারি রিক্সা থেকে আপনি নারী ড্রাইভার দেখেন? এটা আসলে অটোমেটিক্যালি এটা হচ্ছে না। আপনি দেখবেন যে যারা পাঠাও চালায়, এখানে কি প্রচুর নারী পাঠাও চালক আছেন? নাই। কিছু কিছু পেশা আছে এইসব জায়গাতে আমরা নারীদেরকে এখনো ঠিক দেখতে চাই না। কেন চাই না জানি না, বা নারীরাও হয়তো এই পেশাগুলি ওইভাবে পছন্দ করেন না। আবার দেখবেন সংবাদ পাঠক এবং পাঠিকা, তাই না? তো এখানেও দেখবেন যে আপনি নারী অনেক বেশি, পুরুষ আবার কম। এমনকি এখন উপস্থাপনাও নিয়মিত যে অনুষ্ঠানগুলি টিভি চ্যানেলে উপস্থাপিত হয়, বিশেষ করে বিনোদন টিভি চ্যানেলগুলিতে, আপনি দেখবেন যে পুরুষ উপস্থাপক নাই, প্রায় বলতে গেলে মানে অতি অল্প। তো এই বিষয়গুলি একটা ট্রান্সফরমেশন হচ্ছে কোনো জায়গাতে, এবং এটা সমাজ নিজের মতো করে করছে। ডাক্তারিতে গাইনোকোলজিস্ট এত নারী, হ্যাঁ, কিন্তু অর্থোপেডিশিয়ান এত নারী নাই। হার্টের চিকিৎসা নারীরা করতে চান না, তো বা অ্যানেস্থেসিওলজিস্ট অনেক কম নারী। তারপরে এটা কাগজের সাথে মিলবে না, কাগজের সাথে বা আমাদের চাহিদার সঙ্গে আমাদের কথাবার্তার সাথে মিলবে না। মঞ্জু ভাই কিছু যুক্ত করতে চাইলে 2 মিনিট সময় পাবো। না, আমরা আমাদের 108 জন প্রার্থীর মধ্যে আমরা 4 জন নারী প্রার্থী দিয়েছি। সেখানে আপনার 8 জন অ্যাপ্লাই করেছিল, 8 জনের মধ্যে আমরা 4 জনকে যোগ্য মনে করেছি, তাদেরকে দিয়েছি। এনসিপি আজকে যেটা করেছে এটা অনেক বেটার আমি মনে করি। তারা 125 জনের মধ্যে তারা 14 জন নারী প্রার্থী দিয়েছে। বিএনপি কিন্তু সেই হিসাবে কম দিয়েছে। বিএনপির কাছ থেকে আরো প্রত্যাশা ছিল বেশি, কারণ বিএনপি বড় দল 243টা আসনের প্রার্থী দিয়েছে, সেখানে তাদের নারী প্রার্থী সম্ভবত 10 জন বা 12 জন এরকম। বিএনপিতে তো নারী সাবেক এমপিও আছে। হ্যাঁ, এমপিও আছে। যাই হোক, তুষার ভাই যেটা বলেছেন, ইসলামিক দলগুলো, যেমন ইসলামিক দলের মধ্যে জামাতেরই সবচেয়ে বেশি সক্ষমতা আছে, কারণ জামাত বলেছে তাদের প্রায় 50% নারী সদস্য আছে তাদের। কিন্তু আমরা দেখলাম তারা কিন্তু অনেক ইনক্লুসিভ ফর্মে যাচ্ছে। যেমন একজন
সনাতন ধর্মাবলম্বী দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বী একজন প্রার্থীকে তারা দিয়েছে, কিন্তু তাদের কিন্তু অনেক নারীকে তারা দিতে পারতো। তাদের তো এক্স এমপিও আছে নারী, তাদেরকে তারা প্রার্থী দেয় নাই। এখন তুষার ভাই যেটা বলেছেন, আমরা কিন্তু ঐকমত্য কমিশনে 100 নারী আসন আলাদা করে রাখার আমরা আলোচনা তুলেছিলাম এবং আমরা এগ্রিও করেছি সবাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা দেখছি যে এটা খুব জটিলতা তৈরি হচ্ছে, এটার কোনো স্কোপ আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে এটা কি মানে 3টা আসন মিলে একটা নারী আসন হবে, নাকি এটা চক্রাকারে ঘুরতে থাকবে, এটা নিয়ে অনেক আমরা কাজ করেছি, হয় নাই শেষ পর্যন্ত। এইটা তুষার ভাই যেভাবে বলেছেন, আমি তুষার ভাই অনেক সাহসী কথা বলেছেন, বলা খুব কঠিন। আমাদের দেশে নারীদের অনেক সুযোগ সুবিধা কম, কারণ দেখেন একটা নারীর নিরাপত্তা নাই, রাস্তায় বেরোনো একটা, এখন আমরা এই যে এখান থেকে টকশো করে রাত 1টা বাজে 2টা বাজে যাচ্ছি, একজন নারীর পক্ষে যাওয়া কঠিন। আমাদের দলের একজন নারী নেত্রী আছে, তাকে আমি যখন রাত 11টায় টকশো আসতে বলি, সে চিন্তা